জি স্যার। জি স্যার। শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়, আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তেজগাঁও, ঢাকা। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও উহা নিম্ন মাধ্যমিক শ্রেণী সংযুক্ত। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে যে গণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। এই বীজগণিতীয় রাশি গুণ ও ভাগের উপরে আমি ইতিমধ্যে 3টি ক্লাস আমি নিয়েছি আজ, এবং সেখানে আমি প্রথম থেকে যেগুলি আলোচনা করেছিলাম পাটিগণিতীয় সংখ্যা, তারপরে হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা, এরপর মনে করো যে যোগাত্মক বিপরীত সংখ্যা ছাড়াও হচ্ছে যে এই যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, সংখ্যা রেখা, এবং সংখ্যা রেখা থেকে আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সংজ্ঞাটাও আমরা বের করেছি। এরপরে এছাড়া আমরা আরো অনেক বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি, যে চিহ্নযুক্ত সংখ্যার যোগ, চিহ্নযুক্ত সংখ্যার বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যার গুণ, চিহ্নযুক্ত সংখ্যার ভাগের নিয়মাবলী। ঠিক আছে, আজকে আমরা এই আলোচনাটিকে আরো অগ্রসর করব। সবাই একটু খাতা কলম নিয়ে স্লাইডের সামনে বসবে এবং মনোযোগ সহকারে আমার ক্লাস পর্যবেক্ষণ করবে এবং সক্রিয় থাকবে। এই যে সপ্তম শ্রেণী গণিত ব্র্যাকেটে বীজগণিত, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, আজকে আলোচনার বিষয়। আচ্ছা, এবার আমার নাম ও পরিচয় আমি পূর্বেই দিয়েছি। তারপরে যে অনুজিৎ রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে, এটি হচ্ছে প্রথম স্লাইডে। এবার দ্বিতীয় স্লাইডটিতে একটু দেখো, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, এটা একটু খাতায় লেখো। জি স্যার। জি স্যার। লেখা হলে আমাকে বলবে, এই যে চ্যাপ্টারের নাম লেখা হলে আমাকে বলবে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো। হ্যাঁ, আচ্ছা, এই বীজগণিতীয় রাশি এই বিষয়টির সাথে তোমরা ক্লাস 6 থেকেই তোমরা অবগত, তারপরেও হয়তো খাতায় বা সেভাবে ক্লিয়ারলি সংজ্ঞাটি হয়তো প্রদান করা হয়নি, এটা রিলেটেড কাজ তোমরা হয়তো করেছো। কিন্তু এই অধ্যায়টি বীজগণিতীয় রাশির গুণ ও ভাগে, এইটাই হচ্ছে আমাদের অধ্যায়। এর আগে বিভিন্ন টপিকস আলোচনা করা হয়েছে। আজকে আমরা প্রধান দুটো বিষয় কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু জানা রাখা দরকার, বীজগণিতীয় রাশি কি আর পদ কি। ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো নিচে বীজগণিতীয় রাশি বিষয়টি দেখো, এখানে লেখাটা একটু পড়ো, কি লেখা আছে। বীজগণিতীয় রাশি ও পদ। বীজগণিতীয় রাশি ও পদ এক বা একাধিক সংখ্যা বা আক্ষরিক প্রতীক যদি প্লাস মাইনাস গুণ ভাগ প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড প্রক্রিয়া দ্বারা সংযুক্ত হয়, তবে এরূপ বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। রাশির মধ্যস্থিত যেসব অংশ প্লাস বা মাইনাস প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে পদ বলা হয়। যেমন 5a প্লাস বিসি ডিভাইডেড এক্স ওয়াই মাইনাস 36, রাশিটির মধ্যে 5a বিসি ডিভাইডেড x1 xy এবং 36 এবং একটি পদ এবং এদের একটি পদ এবং এদের চিহ্ন যথাক্রমে প্লাস প্লাস এবং মাইনাস। আচ্ছা, এখানে একটু দেখো, এটা এখন লিখো না, আগে একটা ব্যাপারটা বুঝো। মানে বীজগণিতীয় রাশি বলতে একটা বিন্যাসকে বোঝায়। শুধু বিন্যাস হলে হবে না, একটা অর্থবোধক বিন্যাস। সেখানে সেখানে কিছু প্রতীক থাকে, যেমন অক্ষর প্রতীক থাকতে পারে, প্রক্রিয়া প্রতীক থাকতে পারে। ঠিক আছে, এখন যদি এই যে অক্ষর প্রতীক আর প্রক্রিয়া প্রতীকের সমন্বয় যে বিন্যাসটি গঠিত হয় সেটি হচ্ছে বীজগণিতীয় রাশি। আচ্ছা, এখন এবং শুধু আবার ইচ্ছা মতো বসালেও হবে না, এটা একটা অর্থবোধক বিন্যাসও থাকতে হবে। ঠিক আছে, যেমন মনে করো একটা কথা, আমরা যখন কোনো বাক্য বলি, মানে কতগুলো বর্ণ মিলে কি একটা শব্দ হয়, তাই না? আবার কতগুলো শব্দ মিলে একটা বাক্য হয়। কিন্তু আমি যদি ইচ্ছা মতো কতগুলো বর্ণ বসাই, তাহলে কি শব্দ হয়ে যাবে? এটা একটা অর্থ থাকতে হবে কিনা সেটা বলো। হ্যাঁ, জি স্যার, হবে।
জি স্যার যেমন হবে। আমি যদি বলি ঘয়কারে ঘো রয়াকারে ঘোড়া, তাইলে এটা একটা অর্থ আছে। কিন্তু আমি যদি মনে করো ক ল তারপরে মনে করো যে ত কলত, তাহলে এটা কোনো অর্থ হলো? সেটা বলো। না না নিশ্চয়ই স্যার। স্যার। কোনো অর্থ থাকবে না। মানে বর্ণগুলোকে এমন ভাবে বসাতে হবে যেন এটা একটা অর্থ নির্দেশ করে। আবার জি আবার স্যার। তাহলে ওটা একটা কিন্তু শব্দ হবে। শব্দ কি? এক বা একাধিক বর্ণের অর্থবোধক সমাবেশ। আবার বাক্যটাও হবে যখন তুমি বাক্যগুলোকে শব্দগুলোকে যখন ঠিক মতো বসাবে। হ্যাঁ, তাইলে জি স্যার। যদি বলে যে গাছ আমি খাই, তাহলে এটা কোনো অর্থ হলো? হলো না। ঠিক আছে, না স্যার। না কারণ না এটা স্যার, স্যার। হলো ইচ্ছা মতো না। কতগুলো শব্দ বসলে তো হলো না। যেমন আমি যদি বলি যে আমি গাছে উঠলাম, তাহলে এটা একটা অর্থ হলো। কিন্তু গাছ জি আমি স্যার। থাকি, তাহলে এই বাক্যে কোনো অর্থ হলো? নাই। না না তেমনি স্যার, স্যার। হলো না। তাহলে আমাকে এই বীজগাণিতিক রাশি গঠন করতে গেলে আমাকে এমন কতগুলো প্রক্রিয়া প্রতীক এবং অক্ষর প্রতীক আর প্রক্রিয়া প্রতীকগুলোকে আমাকে ঠিক মতো সাজাতে হবে। ঠিক আছে, জি তাহলেই স্যার। কিন্তু জি স্যার। ওই বিন্যাসটাই হচ্ছে একটা বীজগাণিতিক রাশি কিন্তু হবে। ঠিক আছে, জি স্যার। এখন এইবার দ্বিতীয় লাইনটা দেখো, রাশির মধ্যস্থিত যেসব অংশ প্লাস বা মাইনাস প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে পদ বলা হয়। এইটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো জি স্যার। এখানে জি 5a স্যার। প্লাস বিসি ভাগ XY মাইনাস 36 এটা লেখা আছে কিনা? জি স্যার, আছে। এখন এখানে কিন্তু তাই বলে 5a BC XY 36 সবগুলো কিন্তু পদ না। জি এখন স্যার। তুমি বলতে পারো এটা কোন, এখন পদ নির্ণয় করতে গেলে আমাকে কতটুকু অংশ সিলেক্ট করতে হবে, সেটা একটা প্রশ্ন। এখন এখানে দেখো 5a আছে কিনা সেটা বলো। জি জি স্যার, স্যার আছে। আছে। এখন 5 এর আগে কিন্তু কোনো প্রক্রিয়া প্রতীক নাই। প্রথম জি স্যার। পদের আগে যদি কোনো প্রক্রিয়া প্রতীক না থাকে, তাহলে বুঝতে হবে যে প্রথম পদটি কিন্তু প্লাস চিহ্ন যুক্ত। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাইলে 5 এর আগে কিছু না থাকলে বুঝতে হবে এখানে একটা অদৃশ্য প্লাস আছে। তাইলে প্রথম প্লাসটা হচ্ছে, এবং 5 এর পর দেখতে হবে পরবর্তী আর কোথায় প্লাস বা মাইনাস আছে। এবার 5 এর ঠিক পরে আরেকটা প্লাস আছে কিনা, এদিকে অ্যাটেনশন দাও। জি স্যার 5 এর আছে। ঠিক পরে একটা জি প্লাস স্যার, চিহ্ন আছে। আছে কি, আছে নাকি নাই? জি জি স্যার স্যার, আছে। আছে। আছে, তাহলে 5 এটা একটা পদ। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি স্যার, এবার বুঝতে 5 পেরেছি। এর পর পরবর্তীতে কিন্তু একটা প্লাস সাইন কিন্তু চলে আসছে। এইবার প্লাস সাইনের পর থেকে কি বিসি শুরু হয়ে গেছে। এবার প্লাস জি স্যার। সাইনের পর ঠিক পরবর্তী প্লাস বা মাইনাসটা কোথায় আছে এটা দেখতে হবে। বিসি পর কিন্তু দেখো একটা ভাগ চিহ্ন আছে, কিন্তু জি এখানে স্যার। বলা হয়েছে প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত থাকতে হবে। ভাগ চিহ্ন দিয়ে যুক্ত জি থাকলে স্যার। কিন্তু হবে না, গুণ বা ভাগ দিয়ে যুক্ত থাকলে হবে না। তাহলে আমাকে আবার দেখতে হবে যে বিসি আগে একটা প্লাস আছে, কিন্তু ঠিক পরে আর কোনো প্লাস অথবা মাইনাস আছে কিনা। বিসি পর ভাগ আছে, এটাও হবে না। ভাগের পর এক্স ওয়াই আছে, কিন্তু এক্স ওয়াই পর আবার দেখো একটা মাইনাস চিহ্ন আছে জি কিনা স্যার। দেখো। তার মানে জি স্যার, জি আছে। স্যার আছে। 5 এটা যেমন একটা পদ, বিসি ভাইয়া ভাগ এক্স ওয়াই আছে। পুরাটা কিন্তু একটা পদ। কি, এদিকে অ্যাটেনশন দাও। বিসি ভাগ এক্স জি ওয়াই স্যার। পুরাটাই একটা পদ। এই যে আমি পয়েন্টারটা কিন্তু মুভ করতেছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি হ্যাঁ, স্যার, তাইলে দেখতে 5 এ পাচ্ছি। একটা পদ। দেখতে এবার পাচ্ছি। এক্স ওয়াই পর একটা মাইনাস আছে, এবার মাইনাসের পর থেকে আবার পদ শুরু হবে। মাইনাসের পর আবার একটা 36 আছে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার, আছে। আছে। হ্যাঁ, তাইলে 36টা হচ্ছে একটা পদ, কিন্তু 36 এর পরে আর কোনো কিছু নাইও এবং কোনো প্লাস বা মাইনাস নাই। তাহলে 5 জি এটা স্যার। হচ্ছে একটা পদ। এখন 5 এর পদ এটা বুঝলাম, কারণ 5 এর আগে একটা অদৃশ্য প্লাস আছে। তাহলে 5 এটা যেহেতু প্লাস চিহ্ন যুক্ত, 5 এ একটা পদ। আবার বিসি ভাগ এক্স ওয়াই পুরাটার আগে একটা প্লাস আছে, তাহলে বিসি ভাগ এক্স ওয়াই পুরাটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর 36 এর আগে একটা মাইনাস আছে, 36 হচ্ছে তৃতীয় পদ। তাইলে এই 5a প্লাস বিসি ভাগ এক্স ওয়াই মাইনাস 36, এই পুরা সমাবেশটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এবং এটা তিনটা পদ আছে, একটা আছে 5a, একটা আছে বিসি ভাগ এক্স ওয়াই, একটা আছে 36। কি আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। এবং 5 এর ঠিক আগে কিছু না থাকলে এটাতে অদৃশ্য প্লাস আছে, তাইলে 5 এটা হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত পদ। আর বিসি ভাগ এক্স জি ওয়াই স্যার। পুরাটার আগে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে বিসি ভাগ এক্স ওয়াইটা হচ্ছে দ্বিতীয় পদ। আর 36 এর আগে প্লাস না থাকলেও এখানে যেহেতু মাইনাস আছে, এটাই হচ্ছে তৃতীয় এবং শেষ পদ। তাহলে বীজগণিতীয় রাশি ও পদের কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি স্যার জি হয়েছে। স্যার, আচ্ছা, হয়েছে। এখন এইটা ইচ্ছা করলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা খাতায় ওভাবে লেখার দরকার নেই, এটা স্ক্রিনশট নিয়ে নাও। জি স্যার নিয়ে স্যার। নেওয়া শেষ। আচ্ছা, ঠিক আছে।
তাহলে এইটা হচ্ছে যে মেন বিষয়, বীজগণিত রাশি কি। তাইলে আমরা স্যার বীজগণিত নিয়ে রাশি নিয়ে, নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাকে বীজগণিত রাশি পদই যদি না চিনি তাহলে তো অঙ্ক করে কোনো লাভ নাই। এই জন্য আমাকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা ক্লিয়ার ডেফিনেশনটা কিন্তু আমার থাকতে মানে কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে। জি এবার দেখো স্যার। পরবর্তী জি স্যার। যে টপিকসটা একপদী ও বহুপদী, এটাতে দেখো কি লেখা আছে। একপদীয় ও বহুপদী, যে রাশিতে একটি মাত্র পদ আছে তাকে একপদীয় রাশি এবং যে রাশিতে একাধিক পদ আছে তাকে বহুপদীয় রাশি বলা হয়। যেমন 5a একটি একপদীয় রাশি এবং a প্লাস bc প্লাস 8fg একটি বহুপদীয় রাশি। আচ্ছা এইটাতে একটু দেখো, এতক্ষণ আমরা বীজগণিতীয় রাশি কি পদ কি আলোচনা করলাম, এবার একপদী আর বহুপদী মানে বীজগাণিতিক রাশিটাতে যদি একটাই পদ থাকে তাহলে এটা একটা একপদী রাশি, আর বীজগাণিতিক রাশিটা যদি দুই বা তার চেয়ে বেশি পদ থাকে তাহলে, যেমন আমি যদি শুধু 5a বলতে পারি কিনা, মনে করো আমি লিখলাম জি 5a, স্যার। এটা কিন্তু জি অবশ্যই, স্যার। এটা কিন্তু তাই বলে এটা কিন্তু অবশ্যই একটা বীজগাণিতিক রাশি। এবং কেন বীজ, এবং 5a তে দেখো যে 5 আর a এই দুটো কিন্তু এখানে 5 হচ্ছে এখানে একটা, মনে করো যে সংখ্যা প্রতীক, এ একটা অক্ষর প্রতীক, আর এই দুইটার মাঝখানে একটা গুণ চিহ্ন, অদৃশ্য গুণ চিহ্ন আছে, একটা অদৃশ্য প্রক্রিয়া প্রতীক আছে। এখন 5 এর সাথে আর কিছুই নাই, তাও কিন্তু এটা একটা বীজগাণিতিক রাশি হবে। এখন জি 5 স্যার। এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে আমি বলতে পারি কিনা যে 5 এর আগে একটা অদৃশ্য প্লাস চিহ্ন আছে, বলতে পারি জি কিনা। স্যার। জি তাইলে স্যার জি স্যার আছে। বলতে 5 পারি। এর আগে একটা অদৃশ্য প্লাস চিহ্ন আছে, তাহলে 5 এটা বীজগাণিতিক রাশিটা একটা পদ কিনা, ঠিক আছে। জি জি স্যার। স্যার। এবং এখানে যেহেতু এই বীজগাণিতিক রাশিটাতে যেহেতু এই 5 এর ছাড়া আর কোনো পদ নাই, তাইলে 5 এর নামক বীজগাণিতিক রাশিটা এটা একটা একপদী বীজগাণিতিক রাশি বলতে পারি কিনা সেটা বলো। জি জি স্যার স্যার পারি। পারি। যেমন মনে করো যে একটা, যেমন পরিবার, এই শব্দটা কখনো তুমি শুনছো কিনা, পরিবার শুনছো কিনা। জি স্যার জি স্যার হ্যাঁ, জি যেমন স্যার শুনেছি। পরিবার শুনেছি। কি সাধারণত কি বাবা মা সন্তান মিলেই তো পরিবার হয়, হয় কি না, তাই জি না। জি স্যার। স্যার। জি আচ্ছা স্যার। এখন দেখা যায় যে, আবার সাধারণত এটাই সাধারণত হয়, কিন্তু পরিবার বলতে যে বাবা মা সন্তানই হবে এমন কিন্তু কথা নাই। মনে করো একটা হোস্টেলে বা একটা রুমে কিছু স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, তারা একজন জি একজনকে স্যার। বিপদে আপদে সাহায্য করে, তারপর হচ্ছে যে 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 এবং তারা খুব মানে মিশুক টাইপের, তারা খুব সামাজিক। তাইলে এখন চারটা বন্ধু যদি এক রুম ভাড়া করে থাকে, সেই 4 বন্ধু মিলে একটা পরিবার হতে পারে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার হতে হতে পারে। পরিবার হলে যে পারে। বাবা মাই থাকতে হবে তা না, পরিবার হচ্ছে একটা সংগঠন যেখানে সবাই একজন একজনের প্রতি সহানুভূতিশীল এবং সবাই সবাইকে সহযোগিতা, সাধ্যমতো সহযোগিতা করে, সেটাই তো পরিবার, তাই না। হ্যাঁ, জি স্যার। আচ্ছা জি কিন্তু স্যার। জি কিন্তু স্যার। জি স্যার। হ্যাঁ, সাধারণত একটা পরিবারে একাধিক সদস্য থাকে, কিন্তু অনেক সময় এরকম থাকে না, একটা বাসায় একটাই মানুষ থাকতে পারে কিনা, থাকে না অনেক সময়। জি জি স্যার থাকতে স্যার। পারে। তাইলে ওই জি স্যার। পরিবারটাকে এক সদস্য বিশিষ্ট পরিবার বলা যায় কিনা সেটা বলো। জি জি স্যার স্যার যায়। বলা যায়। হ্যাঁ, মনে করো আমার একটা বাসা আছে, আমার বাসায় কেউ নাই, আমি একাই ওখানে থাকি, তাইলে আমার পরিবারটাকে এক সদস্য বিশিষ্ট পরিবার হয় কিনা সেটা বলো। জি স্যার হয়। হ্যাঁ, তাইলে এক সদস্য বিশিষ্ট পরিবারও জি যেমন স্যার। হয়, এক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিও হয়। তাইলে এটা হচ্ছে 5, এটা জি হচ্ছে স্যার। এক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। এইবার আরেকটা বীজগাণিতিক রাশি দেখো, এখানে পয়েন্টারের দিকে তাকাও, a প্লাস বিসি প্লাস 8fg, এই যে এটা একটা বীজগাণিতিক রাশি কিনা, এই যে আমি পয়েন্টারটা যে আমি জি করছি স্যার। এইখানে জি দেখো স্যার। এর আগে কোনো সাইন নাই, তার মানে এর আগে কি একটা অদৃশ্য প্লাস চিহ্ন আছে প্লাস কিনা। চিহ্ন আছে। তাইলে এটা জি জি স্যার যেহেতু স্যার প্লাস আছে। আছে। চিহ্ন যুক্ত, এটা কি একটা পদ না সেটা বলো। জি জি স্যার। স্যার। আবার জি স্যার। বিসির আগেও একটা প্লাস চিহ্ন আছে, বিসি অংশ আমি কি বলছি, পদ হতে গেলে কি হয় প্লাস চিহ্ন দিয়ে যুক্ত থাকতে হবে, না হলে মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত থাকতে জি হবে। স্যার। এখন বিসিটা যেহেতু প্লাস চিহ্ন দিয়ে যুক্ত, তাহলে বিসিটা একটা পদ কিনা। জি স্যার। জি জি স্যার একটা স্যার পদ। একটি আবার পদ। 8fg, এই পুরাটাই যেহেতু একটা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত, তাহলে 8fgটা একটা পদ হবে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার হবে। হবে। তাইলে এখানে a প্লাস বিসি প্লাস 8fg এখানে কয়টা পদ আছে, স্যার তিনটি। তিনটি স্যার পদ তিনটি। আছে, এবং এখানে তিনটা পদ হচ্ছে, একটা আছে a, একটা আছে বিসি, একটা একটা আছে বিসি 8fg। একটা 8fg। আচ্ছা এইটা স্ক্রিনশটও নিতে পারো বা খাতায়ও লিখতে পারো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, স্যার স্ক্রিনশট স্যার নিয়ে নিয়েছি। স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে
নতুন কিছু জিনিস যে জানলাম, বীজগণিতীয় রাশি কি, পদ কি, রাশি ও পদ, একপদী রাশি কি আর বহুপদী রাশি কি। বহুপদী এখন একপদী আর বহুপদী রাশিটা এটা ওই বীজগাণিতিক রাশি গুণ ও ভাগের সময় কিন্তু এটা কাজে লাগবে, যোগ বিয়োগেও কাজে লাগবে। এইবার তোমরা এবার দেখো পরবর্তী বিষয়টা, আলোচনার বিষয়টি দেখো, সদৃশ্য স্যার। পদ। এইটা একটু দেখো, জি স্যার। জি স্যার। এটা একটু পড়ো, কি লেখা আছে একটু পড়ো। সদৃশ্য পদ সদৃশ্য পদ এক বা একাধিক বীজগণিতীয় রাশিমালার অন্তর্ভুক্ত যে সকল পদের একমাত্র পার্থক্য সংখ্যা পার্থক্য সহগে তাদের সদৃশ্য পদ বলা হয়। সুতরাং দুটি সদৃশ্য পদের একটিতে কোনো অক্ষর উপস্থিত থাকলে অপর পদেও তা উপস্থিত থাকবে এবং উভয় পদের সূচকও এক থাকবে। যেমন 5a ও 6a সদৃশ্য পদ, হ্যাঁ। 3a 2 ও এই 7a যে 2 এটা কিন্তু পড়ার সিস্টেম কিন্তু দেখাইছিলাম। 3a to the power 2। হ্যাঁ, অথবা 3a স্কয়ার, ওই যে আমি বললাম না যে জি পাওয়ার স্যার। যদি জি 2 স্যার। হয় স্কয়ার্ড কিন্তু বলতে পারি। হ্যাঁ, তাহলে পড়ো, জি স্যার। প্রসিড। হ্যাঁ, 3a স্কয়ার্ড ও 7a স্কয়ার্ড সদৃশ্য পদ এবং 3ab ও 5ab সদৃশ্য পদ। আবার 3ab ও এটা মাইনাস মাইনাস, এই যে মাইনাস 5ab জি জি স্যার। স্যার অদৃশ্য ও পদ। মাইনাস আচ্ছা, এইটা একটু 5ab থামো, একটু, আচ্ছা সদৃশ্য একটু পদ। একটু একটু জি স্যার। এইবার দেখো একটা ব্যাপার, দেখো সংজ্ঞাটা, এক বা একাধিক বীজগণিতীয় রাশিমালার অন্তর্ভুক্ত যে সকল পদের একমাত্র পার্থক্য সংখ্যা সহগে। তার মানে মনে করো এখানে 2 বা তার চেয়ে বেশি বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, ক্লিয়ার? জি এবং স্যার। জি তারপর স্যার। দেখতে হবে যে 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 প্রথম বীজগাণিতিক রাশি পদগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর দ্বিতীয় বীজগাণিতিক রাশি পদগুলোকেও চিহ্নিত করতে হবে, তারপর প্রথম বীজগাণিতিক রাশি একটা পদের সদৃশ্য পদটা আমাকে দ্বিতীয় বীজগাণিতিক রাশির মধ্যে খুঁজে বের করতে হবে। এখন সদৃশ্য জি পদ স্যার। কিভাবে চিনবো, সেটা হতে গেলে আমাকে যেটা করতে হবে যে প্রথম বীজগাণিতিক রাশি একটা পদের সাথে দ্বিতীয় বীজগাণিতিক রাশি আরেকটা পদে কম্পেয়ারটা এমন ভাবে করব, দেখতে হবে যে ওই যে দুটো পদের মধ্যে কম্পেয়ার করছি, হ্যাঁ, তাদের মধ্যে হুবহু একই মানে আলফাবেট আছে কিনা সেটা দেখবো, ঠিক আছে? তারপরে স্যার। আবার দেখবো যদি দেখা যায় একটা আলফাবেটের মধ্যেও ব্যাসকম আছে বা পার্থক্য আছে, তাহলে কিন্তু সদৃশ্য পদ হবে না। তারপরে আবার যদি মনে করো দেখবা যে যে একটা পদে যেই যেই আলফাবেট গুলো আছে অন্য পদে হুবহু সেই সেই আলফাবেট গুলো আছে কিনা, এটা প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা, আমাকে এবার দেখতে হবে যেমন একটা পদে যেই আলফাবেট আছে অন্য পদে ওই আলফাবেট থাকলে দুইটা সেম আলফাবেটের আবার সূচকটাও সেম হয় কিনা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এইটাও জি কিন্তু আবার স্যার। সেম হতে হবে। তারপর যদি এবং এবং সংশ্লিষ্ট আলফাবেট গুলো প্রত্যেকটাতে যদি দেখো সূচকও একই আছে, তাইলেই বুঝবা ওই পদগুলো হচ্ছে সদৃশ্য পদ। এখন সংখ্যা সহগ, এটা প্রথম ক্লাসে বলছিলাম যে ওই যে আলফাবেট গুলো সূচক সহ আলফাবেট গুলোকে নিয়ে যেই পদটা, এটা যেই জানা সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে সেটাই কিন্তু সংখ্যা সহগ। এখন সংখ্যা সহগ আলাদা হোক সেটা কোনো সমস্যা না, কিন্তু কিন্তু আমাকে দেখতে হবে আলফাবেট গুলো সেম কিনা, আবার একই আলফাবেটের সূচক গুলো সেম কিনা। এখন তোমরা একটু দেখো, জি এই স্যার। যে এবার পয়েন্টারটার দিকে তাকাও, যেমন এখানে দেখো একটা 5-এ দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো জি পয়েন্টার, স্যার জি পাচ্ছি। স্যার। আবার দেখতে এখানে একটা পাচ্ছি। 6-এ দেখতে পাচ্ছ কিনা। জি জি স্যার। স্যার এখন পাচ্ছি। এবার এই 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার করো, দেখো 5 এর মধ্যে কোন আলফাবেটটা আছে? 5 এ স্যার। স্যার প্লাস। স্যার আলফাবেট কোনটা, এ থেকে জেড পর্যন্ত, তাহলে 5 এতে কোন আলফাবেট আছে? স্যার স্যার এ। 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 আবার 6 এর মধ্যে কোন আলফাবেট আছে? এ। স্যার স্যার এ। এ। তাহলে 5 এতে যেই আলফাবেটটা আছে 6 এ একদম সেই আলফাবেটটাই আছে কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার আছে। স্যার আচ্ছা, এইটা আছে। প্রথম কথা, প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। এইবার দেখো 5 এর মধ্যে যে এ আছে, দেখো এর উপরে কোনো সূচক যদি না থাকে তাহলে এর মাথা, তাহলে এর পাওয়ারটাকে কি ধরা হবে? এটা কিন্তু প্রথম ক্লাসে বলা হয়েছিল। এর মাথার উপর যদি কোনো পাওয়ার না থাকে, যেমন যেমন এইখানে এর মাথার উপর 2 আছে কিন্তু এই এর মাথার উপর কিছু নাই, তাহলে এর পাওয়ারটাকে কি ধরাবে? এখানে অদৃশ্য কি আছে ধরতে হবে। স্যার প্লাস। কি প্লাস? প্লাস আবার কোনো সূচক হয়? সূচক তো সবসময় একটা পূর্ণ সংখ্যা হয়, 1 2 3 4 5 6, আবার প্লাস স্যার আবার কি? স্যার স্কয়ার ধরা হবে। স্কয়ার কেন? স্কয়ার হবে এর মাথার উপর 2 থাকলে স্কয়ার হবে, কিন্তু এখানে এর মাথার উপর কিছু নাই, তাহলে এখানে অদৃশ্য কি আছে? এগুলো কিন্তু একদম প্রথম ক্লাসে কিন্তু এসব বেসিক ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বারবার চর্চা করতে হবে, চর্চা না করে রেখে দিলে হবে না। যেমন এখানে দেখো এ স্কয়ার,
দেখো সূচক জিনিসটা আমার মনে হয় আবার একটু আলোচনা করা দরকার আছে। যেমন এই যে এখানে 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কি a ইন্টু এ, তার মানে এ কে দুইবার গুণ করলে কি দুইবার লিখে গুণ করা যায়, এর মাথার উপর 2 বসানো তা। আবার এ গুণ এ, এখানে একে 3বার গুণ করা হচ্ছে, তাহলে একে একবার লিখে মাথার উপর 3 বসানো যায়। কি এবার মনে পড়ছে সূচকের ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এখন স্যার। এখানে কিন্তু এ কে কিন্তু আমি খালি এ লিখলাম, তার মানে আমি এর তাহলে এর সূচকটা কি 1 হবে না? দেখো জি স্যার, যেমন এ 1 টু দি হবে। পাওয়ার 2, তার মানেটা কি একে দুইবার লিখে গুণ করা হয়েছে, তাহলে এ টু জি দি স্যার। পাওয়ার 2 কে তার মানে এ টু দি পাওয়ার 2 কে কি এ গুণ এ, তাহলে আমি যদি খালি এ গুণ এ কে যদি এ টু দি পাওয়ার 2 লিখি, তাহলে শুধু এ কে এ টু দি পাওয়ার 1 বলা যায় কি না সেটা বলো। জি স্যার জি যায়। স্যার, বলা যেহেতু যায়। এখানে এ খালি এ লিখছি, তার মানে এখানে একটাই এ আছে, একটাই যেহেতু এ আছে, তাহলে এর পাওয়ারটা কি 1 হবে কিনা সেটা বলো। জি স্যার, হবে। 1 হ্যাঁ হবে। তাইলে এখানেও এর পাওয়ারটা 1, আবার 6 এতেও এর পাওয়ারটা 1, তাহলে এ মিলে গেল, আবার এর পাওয়ার মিলে গেল কিনা সেটা বলো। জি স্যার, মিলে গেছে। কিন্তু এখানে এ কে 5 দিয়ে যেহেতু গুণ করা হয়েছে, তাহলে এর সহগ হচ্ছে 5, আবার 6a তে এ কে যেহেতু 6 দিয়ে গুণ করা হয়েছে, 6a তে এর সহগ হচ্ছে 6। তাহলে এখানে দেখো আলফাবেট গুলো মিলছে, আবার আলফাবেটের সূচক গুলো মিলছে, কিন্তু সহগ জি কি স্যার। মিলছে সেটা বলো, সহগ কি মিলছে? না না স্যার, না স্যার, সহগ মিলে নাই। সহগ সহগ যদি মিল থাকুক বা অমিল থাকুক সেটা আমি দেখবো না, সহগ যে জি স্যার। কোনোটাই হতে পারে, কিন্তু আমি দেখব যে ওখানে আলফাবেট গুলো একরকম আছে কিনা, আবার একই আলফাবেটের সংশ্লিষ্ট সূচক গুলো একরকম আছে কিনা। আমার কথা কি বোঝা গেছে কিনা সেটা বলো। জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। তাইলে বুঝতে 5a পেরেছি। আর 6a কে আমি সদৃশ পদ বলতে পারি কিনা সেটা বলো। জি জি স্যার স্যার, পারি। পারি। তাহলে এবার দেখো, এবার 3a স্কোয়ার আর 7a স্কোয়ার, দেখো 3a স্কোয়ারের মধ্যে কোন আলফাবেটটা আছে? স্যার, এ। এ। স্যার 7a এ। স্কোয়ারের মধ্যে কোন আলফাবেট আছে? স্যার স্যার, এ। এ আছে। এ। আচ্ছা এইবার দেখো 3a স্কোয়ারে এ ছাড়া কি কোনো আলফাবেট আছে? না স্যার। না আবার স্যার। আবার 7a স্কোয়ার, এখানেও কি এ ছাড়া কোনো আলফাবেট আছে? না জি না স্যার। স্যার। হ্যাঁ এখন দেখো যে দুইটাতেই একমাত্র দুইটার মধ্যে কিন্তু এ আছে, এবং এবং এই দুটো কোনোটাতেই এ ছাড়া আর কোনো আলফাবেট নাই, তাহলে আলফাবেট মিলে গেছে কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার জি স্যার, গিয়েছে। মিলে গেছে। এবার 3a স্কোয়ারে এর পাওয়ারটা কি 2, এর সূচকটা কি 2 কিনা, এই যে যেমন জি এর স্যার। মাথার উপর যেই সংখ্যাটাই বলবে সেটাই কিন্তু এর সূচক হবে, তাইলে জি 3a স্যার। স্কোয়ার এখানে এর সূচকটা কি 2 কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। আবার 7a স্কোয়ার এখানেও এর সূচকটা কি 2 কিনা। জি জি স্যার। স্যার। এবং আমি কিন্তু বলছি যে এ স্কোয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি আর এর সূচক 2, তাহলে এবার 7 স্কোয়ার এটা ভিত্তি এর সূচক 2। ভিত্তি আর এইবার 2 দেখো, হ্যাঁ হচ্ছে 2। এইবার দেখো আলফাবেট যেমন মিলছে, আবার দেখো এই যে 3 স্কোয়ার এর সূচক যা 7 স্কোয়ার এর সূচক ঠিক তাই কিনা সেটা বলো। জি স্যার। জি কারণ স্যার। এখানে কিন্তু একটা কথা কিন্তু বলছে যে দুটি সদৃশ্য পদের একটিতে কোনো অক্ষর উপস্থিত থাকলে অন্যটাতেও উপস্থিত থাকবে, এবং উভয় পদের সূচকও একই থাকবে, যেমন 3a জি স্কোয়ার স্যার। যেমন এ আছে, 7 স্কোয়ার এ আছে, এ মিলে গেল, আবার 3a স্কোয়ারেও এর সূচক 2, আবার 7 স্কোয়ারের মধ্যেও এর সূচক 2, তাহলে দেখো সূচক মিলে গেল কিনা সেটা বলো। জি জি স্যার স্যার। মিলে জি কিন্তু স্যার, মিলে গিয়েছে। এ স্কোয়ারকে কি দিয়ে গুণ করা হয়েছে? স্যার টু। আবার 2 কোথায় পেলা? উল্টাপাল্টা কথা বলছো কেন? স্যার, এ স্কোয়ারে এই যে যেমন 5a কে এখানে a কে কি দিয়ে গুণ করা হয়েছে সেটা বলো। এই যে 5a টার দিকে তাকাও, তোমরা ভুলেও যেতে পারো আসলে। 5a এখানে এর সাথে 5টা কি করা হয়েছে বলো। স্যার, স্যার, গুণ করা স্যার গুণ হয়েছে। করা হয়েছে। এখন হয়েছে। এর সাথে যেহেতু 5 গুণ করা হয়েছে, তাহলে 5টা কি এর সহগ কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। জি তাইলে স্যার, সহগ। হ্যাঁ, আবার এ স্কোয়ারকে কি দিয়ে গুণ করা হয়েছে এখানে? এ স্যার, স্কোয়ারটাকে 3। স্যার, 3, 3 দিয়ে। তাহলে এ 3 স্কোয়ারে দিয়ে। তাহলে এ স্কোয়ারের সহগ তাহলে কি হবে? স্যার, 3 হবে। কি হবে? স্যার তাহলে 3 হবে। এটা এত সময় লাগলে তো হবে না, এগুলো চটপট মনে রাখতে হবে। আবার 7 জি স্কোয়ার, স্যার। এখানে এ স্কোয়ার সহগ কোনটা? স্যার 7। 7। তাহলে দেখো এখানে দেখো যে এই যে আলফাবেট মিলে গেছে, সূচক মিলে গেছে, কিন্তু সহগ কি মিলছে? 3 আর 7 কি না এক? না স্যার। স্যার। হ্যাঁ না না স্যার। স্যার, মিলে নাই। এখন সহগ যদি নাও মিলে সেটা কোনো সমস্যা না, আমরা দেখবো আলফাবেট গুলো হুবহু একই রকম আছে কিনা, এবং একই আর আলফাবেটের সূচক। সূচক গুলো একই রকম আছে কিনা, তাহলে জি এটা স্যার। সদৃশ্য পদ। ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। এইবার দেখো 3ab আর -5ab, এবার বলো 3ab তে কি কি আলফাবেট আছে?
স্যার এ স্যার আর এ বি। আর বি। এ আর বি, আবার -5ab তে এ বি, এখানে কি কি স্যার এ অ্যালফাবেট আর আছে? বি। এ আর, স্যার তাহলে এ আর দেখো বি। 3ab তে যে যে অ্যালফাবেট আছে -5ab তে হুবহু সেই অ্যালফাবেট আছে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার। আছে। আছে। এইবার দেখো 3ab তে এর পাওয়ার কত সেটা বলো। এর মাথার উপর তো কিছু নাই, তাহলে 3ab স্যার এর মধ্যে 1। 1। 5ab তে এর পাওয়ার কত? 1। স্যার স্যার 1। 1, তাহলে এবার দেখো এর পাওয়ার তাহলে এর সূচক মিলে গেছে কিনা সেটা বলো। জি স্যার জি মিলে স্যার। গেছে। আবার মিলে 3ab, গেছে। এবার 3ab তে বি এর সূচক কত? স্যার বি এর সূচক 1। 1। 1 -5ab তে বি এর সূচক কত? স্যার স্যার 1। 1 1। তাইলে যেমন ab মিললো, আবার এর সূচক মিললো, আবার বি এর সূচক মিলে গেছে কিনা সেটা বলো। জি স্যার জি মিলে স্যার। গেছে। জি আচ্ছা, স্যার। মিলে এইবার গেছে। তাইলে এবার দেখো এবার 3ab এর মধ্যে ab কে কি দিয়ে গুণ করা? ab এর সহগ কোনটা? স্যার 3 3।3। আর -5ab তে ab এর সহগ কোনটা? স্যার স্যার 5 5। 5 না, -5। 5 এর আগে একটা মাইনাস জি আছে, স্যার। তার জি মানে স্যার ab কে -5 -5 দিয়ে গুণ -5। করা হয়েছে। তাইলে -5ab তে ab সহগ হচ্ছে -5। এখন 5। আলফাবেট Yes, sir. মিললো, সূচক মিললো, কিন্তু সহগ কি মিললো? না না স্যার স্যার। মিলে নাই। হ্যাঁ, তাহলে 3ab আর মিলে। -5ab অবশ্যই সদৃশ পদ হবে। কি বোঝা গেছে? জি স্যার। জি জি এইবার স্যার স্যার। দেখো বোঝা গেছে। আবার 3ab ও 5ba, তাই বলে কিন্তু এটা কিন্তু অবশ্যই, যেমন 3ab তে কি কি অ্যালফাবেট আছে বলো। স্যার এ এ আর বি। আর বি। আবার 5ba তে কি কি অ্যালফাবেট আছে? স্যার স্যার বি বি আর আর এ। এ। আচ্ছা, যাই হোক, এটা 3ab তে এ আগে বি পড়ে, আর 5b তে বি আগে এ পড়ে, কিন্তু এটা কোনো জি ফ্যাক্টর স্যার। না। কিন্তু আমি খালি দেখবো 3ab তে যে যে অ্যালফাবেট আছে 5ba জি তে স্যার। হুবহু একই অ্যালফাবেট আছে কিনা সেটা আমরা দেখবো। আছে কিনা? জি স্যার। হ্যাঁ জি আছে। স্যার তাহলে আছে। 3ab তে স্যার। কি কি অ্যালফাবেট আছে? ab আছে কিনা? জি স্যার আছে। জি আবার স্যার আছে। ab টা 5b এর মধ্যেও ab আছে কিনা? জি স্যার আছে। জি স্যার আচ্ছা, এবার আছে। 3ab তে এর পাওয়ার কত? স্যার 1। আর স্যার এবার 1 5ba তে এর পাওয়ার কত? স্যার স্যার 1। 1। 1 তাইলে 3ab তে এর পাওয়ার সূচক মিলে গেছে কিনা? জি জি স্যার স্যার মিলে গেছে। এবার 3ab তে বি সূচক কত? সূচক বা পাওয়ার কত? স্যার 1। 1। 1 এবার 5ba তে বি সূচক বা পাওয়ার কত? স্যার 1 1। স্যার তাইলে 1। তাইলে এ মিলে গেছে, বি মিলে গেছে, এর সূচক মিলে গেছে, বি সূচক মিলে গেছে কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। জি আচ্ছা, জি এবার স্যার স্যার। মিলে 3ab গেছে। তে বি সহগ কোনটা? স্যার স্যার 3 3। 3। এবার 5ba তে বি এর সহগ কোনটা? স্যার স্যার 5 5। তাইলে দেখো আলফাবেট মিলে গেছে, আলফাবেটের সূচক মিলে গেছে, কিন্তু পার্থক্য শুধুমাত্র সহগে আছে। তাহলে সহগ। জি স্যার। 3ab আর 5ba এই দুইটা সদৃশ পদ হয়েছে কিনা সেটা বলো। জি জি স্যার স্যার হয়েছে। 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 তাইলে কেননা ba ইকুয়াল টু ab, একই কথা। এইবার দেখো, জি স্যার। কিন্তু 3ab² ও 5a²b এই দুটো যে জি স্যার। অদৃশ্য পদ কেন হয়েছে সেটা কি তোমরা বুঝতে পারছো কিনা সেটা এবার বলো, লাস্টের লাইনটা। জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কেন এবার বলো কি বুঝলে, কেন অসদৃশ্য? স্যার স্যার এখানে 3ab ab স্কয়ার 2 আছে, আর এখানে আছে 5a বি স্কয়ার হ্যাঁ বি আছে। হ্যাঁ, এখন কেন তারা অসদৃশ্য পদ সেটা বলো। হ্যাঁ, তাতে অসদৃশ্য পদ কেন হবে? উপরে কিন্তু তাইলে এতক্ষণ যে আমি এগুলো নিয়ে বললাম সেটার আলোকেই বলো, এখানে কেন সদৃশ্য পদ না তারা বলো। না স্যার দৃশ্যপদ। হ্যাঁ, অসদৃশ্য পদ। সদৃশ্য হ্যাঁ, পদ। এখন কেন অসদৃশ্য পদ সেটা এবার তোমার কাছ থেকে আই ওয়ান্ট অ্যান্সার। হ্যাঁ, তো এখানে ab² আছে, এখানে a²b আছে, কিন্তু তার জন্য 3ab² 5a²b কেন অসদৃশ্য পদ হলো, কারণটা এবার বলতে হবে। কি কারণে 3ab² আর 5a²b কেন অসদৃশ্য পদ হবে? এখানে সমস্যাটা কোথায়? সদৃশ্য পদ হতে সমস্যাটা কি হচ্ছে সেটা এবার বলো। ভালো করে সদৃশ্য পদে কনসেপশনটা কিন্তু স্লাইডেই আছে, একটু ভালো করে পড়ো জি তাইলে স্যার। বুঝবে। এই 8 মিনিট আছে, এর মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে, আমরা না হলে নেক্সট লিংক পাঠাবো। এখন এখানে আগে অ্যান্সারটা আমাকে দাও। কেউ বলতে পারবে সুবর্ণা ছাড়া? ফারিহা, শান্তনা, আয়শা? আচ্ছা, আমি একটু হেল্প করি। আচ্ছা, 3ab² স্যার। এখানে কি কি অ্যালফাবেট আছে সেটা বলো। স্যার এ স্যার আর এ আর বি। বি। a আর b।
5a স্কয়ার বি, এখানে কি কি অ্যালফাবেট আছে? স্যার এ আর বি। হ্যাঁ, A এখন আর আমার B। প্রশ্ন হলো কেন এখানেও তো এ বি আছে, এখানেও এ বি আছে, কোনো জি অ্যালফাবেটই স্যার। কম বা বেশি নাই, আর কোনো অ্যালফাবেটের মধ্যে কোনো অমিল নাই, তাহলে কেন অসদৃশ্য পদ হবে? এবার বলো। স্যার হ্যাঁ বল। 3ab এর পরে স্কয়ার ছিল, আর এখানে 5a তারপর স্কয়ার তারপর b, স্যার এজন্য। ব্যাপারটা ক্লিয়ার হলো না, তোমার অ্যান্সারটা ক্লিয়ার হলো না। হ্যাঁ স্কয়ার পরে আছে। আচ্ছা এখন আমাকে বলো 3a এখানে 3ab স্কয়ার, এখানে 3ab স্কয়ার মধ্যে এর সূচক কত? এই যে এই এর সূচক কত? স্যার 3, স্যার 3। স্যার 3। সূচক 3। এই না শিখছো স্যার তোমরা? 1, স্যার 1, স্যার উল্টাপাল্টা 1। কথা বল। স্যার হ্যাঁ 1। এর সূচক হচ্ছে 1। তাহলে শুনো, আমি বারবার একটা কথা প্যাচ লাগাবো না। আলফাবেটের মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে সূচক, আর আলফাবেটটা স্যার। বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। এই দুটোর মধ্যে গুলিয়ে জি, ফেললে স্যার। চলবে না। জি স্যার। আচ্ছা এইবার বলো যে 3ab স্কয়ার, এবার বলো সূচক সবসময় মাথার উপরে থাকে আর সহগ জি স্যার। সবসময় বাম পাশে থাকে। এইবার বলো 3ab স্কয়ার, এখানে এর সূচক কত? স্যার 1, স্যার 1। 1। এবার 5a স্কয়ার বি, এখানে এর সূচক কত? স্যার স্যার 1। 1। আবার 1। আবার দেখো, তোমার মনোযোগ দিয়ে দেখো, একজনও মনোযোগ দিতেছো না, সুবর্ণা আর ফারিহা। 3ab স্কয়ার, না আমি আবার দেখাচ্ছি, এর জি সূচক স্যার। 3ab স্কয়ার, এখানে এর সূচক কত? স্যার স্যার 1। 1। আর 5a স্কয়ার বি, এইখানে এর এর মাথার উপর কি বসছে? স্যার স্যার 2, 2। স্যার 2। স্যার 2। তাহলে 5a স্কয়ার বি, এখানে এর সূচকটা কি? স্যার 2। স্যার 2। 2। হ্যাঁ তাহলে 1 বলতেছো কেন বারবার? স্যার সরি। হ্যাঁ না না, কারণ তোমাদের একটু অ্যাটেনশনের অভাব আছে, পয়েন্টটার দিকে তাকাবা। তাইলে প্রথম 3ab স্কয়ার, এখানে এর সূচক 1, আর 5a স্কয়ার বি, এখানে এর সূচক 2। দেখো তো এর জি সূচক স্যার। এর সূচক কি মিলছে সেটা বলো তো। না না স্যার মিলে স্যার, নাই। না স্যার তাইলে মিলে নাই। আবার দেখো, তাহলে যেহেতু মিলে নাই, তাহলে কি 3ab স্কয়ার আর 5a স্কয়ার বি কি সদৃশ্য পদ হবে? না না স্যার স্যার। হ্যাঁ, কারণ হবে খালি না। আলফাবেট গুলো মিললে হবে না। আবার যে দুটো আলফাবেট সেম, সে দুটো সূচকও সেম জি থাকতে স্যার। হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 3ab স্কয়ার, ab স্কয়ার, সরি, এখানে 3ab স্কয়ারের মধ্যে এর সূচক 1 আর 5a স্কয়ার বি এর সূচক 2। তাহলে 1 আর 2 কি সমান সেটা বলো। না না স্যার। স্যার, না স্যার তাহলে না। তাহলে এর সূচক আর এর সূচক কি মিলছে? না না স্যার। স্যার মিলে নাই। হ্যাঁ আবার মিলে দেখো প্রথম পদটাতে বি সূচক এখানে 2, এখানে বি সূচক 1, বি সূচক কি মিলেছে? না স্যার মিলে নাই। হ্যাঁ না তাইলে স্যার তাইলে মিলে নাই। আলফাবেট গুলো সেম হলে কি হবে? একই, কিন্তু সংশ্লিষ্ট আলফাবেটের সূচক তো মিলে নাই, তাহলে কি সদৃশ্য পদ হবে সেটা বলো। না স্যার, না স্যার হবে হবে না। না। হ্যাঁ তাহলে এই জন্য 3ab স্কয়ার আর 5a স্কয়ার বি হচ্ছে অসদৃশ্য পদ। এম আই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। জি জি স্যার। স্যার। স্যার সহগ আর শেষ। সূচকের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। স্যার নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 5 মিনিট আছে, আমি এবার পরবর্তী লিঙ্কটা পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে। জি স্যার। ওকে স্যার। স্যার দেরি আছে। আরো 2টা লিংক পাঠাবে। আরো 2টা লিংক পাঠাবে। আরো 1 ঘন্টার উপরে।